গ্রামের শ্মশান ঘাটে এক অটো চালকের কঙ্কাল পাওয়া যায়। গ্রামবাসী ধারণা লোকটি কালো জাদু করত, তাই কেউ তাকে খুন করেছে। কিন্তু ওই অটো চালকের পুলিশ কনস্টেবল ভাই প্রমাণ করতে চায় তার ভাইকে শুধুমাত্র সন্দেহ করে খুন করা হয়েছিল, সে নির্দোষ। এজন্য সে তদন্ত শুরু করে, কিন্তু তদন্তে যা উঠে আসে তার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। একে একে বের হতে থাকে ভয়ানক গভীর রহস্য। তেলুগু ভাষার সাসপেন্স থ্রিলার মুভি মাওরি পলিমেরার কথা। দাঁড়ান, মাওরি পলিমেরা মুভির প্রথম পার্টটি রিলিজ হয়েছিল 2021 সালে, আর 2023 সালে তারই সিকুয়েল মাওরি পলিমেরা 2 রিলিজ হয়েছে। মুভি দুটি এমনভাবে তৈরি করা হচ্ছে একটি না দেখলে অন্যটির আগামাথা কিছুই বুঝবেন না, তাই আমি দুটি পার্ট একসাথে এক্সপ্লেন করেছি। এক্সপ্লেন শুরুর আগে শুধু একটি কথাই বলবো, প্রতি মুহূর্তে নতুন নতুন টুইস্ট দেখার জন্য তৈরি থাকবেন। ভারতের তেলেঙ্গানা রাজ্যের যষ্টিপল্লী গ্রাম। কথিত আছে এই গ্রামে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হয়, তবে কে বা তারা এটি করে তা কেউই বলতে পারে না। মুভির শুরুতে আমাদের কয়েকজন মহিলাকে দেখানো হয়, সবাই ট্যাঙ্কার থেকে খাবার পানি নিচ্ছে। এই মেয়েটির নাম রামুলা। রামুলার গত দিনের টাকা বাকি থাকায় ট্যাঙ্কারের দায়িত্বে থাকা লোকটি রামুলার দিকে বাজেভাবে দেখাচ্ছিল আর তাকে বাজে কথা শোনাচ্ছিল। এরপর যে মেয়েটি পানি নিতে আসে তার নাম লক্ষ্মী। তারা সবাই জানে এই লোকটি তাদের দিকে কুনজর দেয়। তারপর লক্ষ্মীরা সবাই নিচু জাতের, আর এই লোকটি গ্রামের সারপাঞ্চের লোক, তাই বাধ্য হয়ে মুখ বুজে সহ্য করে নিতে হয়। এই যে লোকটিকে দেখছেন, লক্ষ্মীর স্বামী কোমারাইয়া, ডাকনাম কমিরি। সে একজন অটো চালক। তাদের একটি স্কুল পড়ুয়া ছেলে সন্তানও আছে। রামুলা পাশের বাড়িতেই থাকে। আর এ হচ্ছে রামুলার শাড়ি বালিচা। বালিচা একদম নেশারু। অটো চালিয়ে যা রোজগার করে সব মদ খেয়ে উড়িয়ে দেয়, আর এজন্য রোজই রামুলার সাথে তার ঝগড়া হয়। এ হচ্ছে কমিরির ছোট ভাই জানগাইয়া, ডাকনাম জানগা। জানগা শিক্ষিত ছেলে। 3 দিন পর তার পুলিশ কনস্টেবলের সিলেকশন, তাই যথাসম্ভব প্রস্তুতি নিচ্ছে। রামুলা বাড়ি ফিরে জাঙ্গাকে দেখে ওই ট্যাঙ্কারের লোকটির বিষয়ে বলছিল। তখন লক্ষ্মী দেখতে পেয়ে জাঙ্গাকে ডেকে বলে, ওরা সারপাঞ্চের লোক, ওদের সাথে ঝামেলায় জড়ানোর কোনো প্রয়োজন নেই। তোর সামনে সিলেকশন, তুই প্রস্তুতি নে। এজন্য জানগা অবশ্যই একটু রেগেই চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। জানগা এবং বালিচা বাজারে সবজি আনতে যাচ্ছিল। তখনই রাস্তার মাঝে কিছু একটা দেখতে পেয়ে বালিচা সাইকেল থেকে নেমে যায়। বালিচা বলে, দেখ সামনে কি, কে মনে হয় কালো জাদু করেছে। এটা পার হলে আমাদের অমঙ্গল হবে। সবাই বলা বলি করে আমাদের গ্রামে কালো জাদুর চর্চা হয়। চল আমরা অন্য দিক দিয়ে যাই। জাঙ্গা অবশ্য বাধ্য হয়ে অন্যদিকে যায়। অবশ্য তারা যখন চলে যাচ্ছিল, বালিচা লক্ষ্য করে কমিরি অটো নিয়ে ওই সবের উপর দিয়ে যাচ্ছে। কমিরি সারাদিন অটো চালিয়ে যে টাকা রোজগার করে কিছু টাকা নিজের কাছে রেখে দেয়, আর বাকিটা লক্ষ্মীর হাতে তুলে দেয়। তাদের বাড়িতে কোনো পাকা টয়লেট না থাকায় কমিরি রোজ রাতে খাবার খেয়ে বাড়ির পিছের শ্মশানঘাটের পাশে টয়লেট করতে চায়। এই যে দূরে লোকটিকে দেখছেন, শ্মশানঘাটের কর্মী মাল্লি। কমিটি সারাদিন যত খাটাখাটনি করুক না কেন, প্রতি রাতে বউকে আদর করতে একদম ভুল করে না। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। ইনি হচ্ছেন গ্রামের সারপাঞ্চ। সারপাঞ্চ একজন চরিত্রহীন লোক। গ্রামের কোনো নারী তার দৃষ্টি থেকে রেহাই পায় না, আর এই মেয়েটি সারপাঞ্চের অবসরের সঙ্গিনী। সারপাঞ্চের যখনই মন চায় মেয়েটিকে নিজ গাড়িতে করে বাড়িতে নিয়ে যায়। সিন রাতে। এই লোকটির নাম দীনেশ। দীনেশ মোটামুটি একজন প্রভাবশালী ব্যক্তি, তবে সারপাঞ্চের চেয়ে নয়। তারও চোখ ওই মেয়েটির দিকে, কিন্তু সারপাঞ্চের জন্য সে পারছে না। দীনেশ তার সহযোগী সাইদুলকে বলছিল, আমি ওকে চাই। সাইদুল বলে, তার জন্য তো আপনাকে সারপাঞ্চ হতে হবে, তাহলে ও নিজে আপনার কাছে আসবে। দীনেশ বলে, গ্রামের জন্য না হলেও ওর জন্য হতেই হবে। সাইদুল বলে, তাহলে কি আমি শহর থেকে গুন্ডা ভাড়া করে আনবো? দীনেশ শুধু বলে দেয়, দেখে যেন মনে না হয় আমরা বেনেছি, মৃত্যুটা যেন স্বাভাবিক মনে হয়। সিন পরদিন সকালে। কমিটি খাবার খাচ্ছিল। হঠাৎ একটি কল পেয়েই কমিটি খাবার ফেলে দ্রুত বেরিয়ে যায়। কমিটি সোজা থানায় গিয়ে তার পরিচিত একজনের সাথে দেখা করে। লোকটি জানায় তার মেয়েকে পঞ্চায়েতের পরিবারের এক ছেলে ডিস্টার্ব করে, তাই তার মেয়ে তাকে কমপ্লেন করতে থানায় এনেছে। কমির বলে, চিন্তা করো না, আমি ভিতরে গিয়ে দেখছি। এরপর কমিরি ভিতরে যেতেই দেখে সেই পঞ্চায়েতের লোক এসে বসে আছে। কমিরিকে দেখা মাত্র সে চর মেরে ফেলে দেয় এবং বলতে থাকে, তুই ছোট জাতের হয়ে পঞ্চায়েতের কাজ করিস, সব সমাধান তুই করবি? কমিরি অবশ্য ওদের হয়ে তার কাছে ক্ষমা চায়। অবশ্য এসআইও কমিরিকে সাবধান করে ছেড়ে দেয়। বের হওয়ার সময় কনস্টেবল বলছিল, হ্যাঁ রে কমিরি, তুই সবার ঝামেলাতে জড়াস কেন? কমিরি শুধু বলে, আমি সবাইকে ভালো রাখতে চাই। বের হয়ে কমিরি মেয়েটিকেও বলে দেয়, ভালো করে পড়াশোনা করো। এরপর কমিরি এবং বালিজা অটো নিয়ে বেরিয়ে পড়ে। তারা গ্রামের বাস স্টপে দাঁড়িয়েছিল। আজ আবার জাঙ্গার পুলিশের সিলেকশনের ডেট, তাই জাঙ্গা প্রস্তুতি নিয়ে শহরে যাচ্ছে। আগামী দিন সন্ধ্যা নাগাদ ফিরবে। কিছুক্ষণের মধ্যে বাস এলে জাঙ্গা বাসে উঠে পড়ে, আর তখনই বাস থেকে একটি মেয়ে নামে, যার নাম সিমরান। সিমরানকে দেখে পাশে থেকে দীনেশ জানতে চাচ্ছিল, এ আবার কে রে? বলে, সারপাঞ্চের মেয়ে, শহরে থাকে। কমিরও দীনেশের কথা শুনছিল। তখনই দুজন যাত্রী দেখে বালিজা কমিরিকে ডেকে নিয়ে যায়। এরপর বালিজা এবং কমিরি ওই যাত্রী দুজন নিয়ে চলে যায়। সারাদিন দুজনে অটো চালিয়ে
কমিরে যায় নিজের বাড়িতে, আর বালিজা যায় মদের দোকানে। মদের দোকানে মদ খেয়ে মাতাল অবস্থায় বালিজা সারপাঞ্চের লোকের সাথে ঝামেলায় জড়িয়ে যায়। এরপর তারা বালিজাকে মারধর করে সারপাঞ্চের বাড়িতে নিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে সকাল হতেই কুমির সারপাঞ্চের বাড়িতে যায় এবং বালিজাকে ছাড়ানোর জন্য সারপাঞ্চের হাতে পায়ে ধরতে থাকে। এদিকে খবর পেয়ে রামুলাও এসেছে। রামুলা সারপাঞ্চের পা ধরলে সারপাঞ্চ রামুলাকে দেখে বলে, ওরা তো তোর স্বামীকে মেরে ফেলতে চাচ্ছিল। যাক, তোকে দেখে ছেড়ে দিলাম, যা তোর স্বামীকে নিয়ে যা। রামুলা তখন বালিজাকে ছাড়াতে যাবে, তখনই সারপাঞ্চ বলে, তোর স্বামীকে মারতে গিয়ে আমার মেঝে নোংরা হয়ে গেছে, পরিষ্কার কে করবে? রামুলা তখন পরিষ্কার করার জন্য আশেপাশে ন্যাকড়া খুঁজছিল, কিন্তু সারপাঞ্চ বলে, আশেপাশে কিছুই নেই, তোর শাড়ি দিয়ে মুছ। বাধ্য হয়ে রামুলা সবার সামনে নিজের শাড়ি খুলে সারপাঞ্চের মেঝে পরিষ্কার করে। বালিজা এবং কমিরিও তাকিয়ে দেখছে, কিছুই বলতে পারছে না। পরিষ্কার হয়ে গেলে তারা বালিজাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সারপাঞ্চ শুধু বলে দেয়, এবার মেজে মুছিয়ে ছেড়ে দিলাম, পরের বার বিছানায় নিয়ে যাব। এই ঘটনার জন্য বাড়ি ফিরে রামুলা বলছিল, একে বিয়ে করাটা আমার জীবনের বড় ভুল। কত বলেছি মদ ছাড়ো মদ ছাড়ো। কমিরিও বলে, আমার চোখের সামনে ওরা একজনের শাড়ি খুলিয়েছে আর আমাকে চুপ করে থাকতে হলো। রামুলা বলে, ওদের কি দোষ? এ তো আর মদ ছাড়বে না, এবার শাড়ি খুলেছি, পরের বার না হয় বিছানাতেই যাব। শোনা মাত্রই বালিজা উঠে রামুলাকে বলে, আমি ওয়াদা করছি আমি আর আজ থেকে মদ খাবো না, আর কখনো এমনটা হবে না। এর মধ্যে জানগা বাড়ি ফিরে দেখে বালিজার এই অবস্থা। অবশ্য লক্ষ্মী বলে, বালিজা অটো থেকে পড়ে গিয়েছিল তাই এই অবস্থা হচ্ছে। জানগা জানায় তার পুলিশের সিলেকশন হয়ে গেছে, তার মানে সে এখন পুলিশের সদস্য। এরপর রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়ে। লক্ষ্মী কমিরির সাথে ইন্টিমেট হতে যাচ্ছিল, কিন্তু কমিরি বলে, আজ শরীরটা ভালো নেই, আমি ঘুমিয়ে পড়ব। সিং চলে যায় পরদিন সকালে। কমিরি নিজের সাইকেল চালিয়ে জানগাকে থানায় নামিয়ে দিয়ে আসে। আজ জানগার চাকরির প্রথম দিন। জানগা যোগদান করেই কনস্টেবলকে বলছিল, আমি সৎভাবে চাকরি করতে চাই, এই থানার যত পেন্ডিং কেস আছে আমি সব কিছু সলভ করব। জানগার কথার শব্দ পেয়ে এসআই তাকে ভিতরে ডাকে। জানগা তো খুবই খুশি, কিন্তু এসআই জানগাকে একটি লিস্ট ধরিয়ে দিয়ে বলে, বাজার থেকে সবজি নিয়ে আয়। আজ জানগার চাকরির প্রথম দিন, কিন্তু যোগদান করে একটা তিক্ত অভিজ্ঞতা, কি আর করার। জানগা বাজারে চলে যায়। ফেরার পথে জানগার চাচা মারুতি কল করে জানগাকে বলে, কমিরি কোথায়? কমিরির রাহুকাল যাচ্ছে, ওর উপর অনেক বিপদ আসতে চলেছে, ওর দিকে খেয়াল রাখিস। জানগা অবশ্য এসব বিশ্বাস করে না, তাই শুনেও না শোনার ভান করে। এরপর থানায় গিয়ে ডিউটি শুরু করে। অন্যদিকে গ্রামের সারপাঞ্চকে দেখা যায় নিজে কার ড্রাইভ করে কোথাও যাচ্ছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। এদিকে জানগা থানার সামনে ডিউটি করছিল। জানগা থেকে বালিজা দৌড়ে কোথাও যাচ্ছে, এজন্য জানগাও তার পিছু করে। এরপর দুজন মিলে কমিরির কাছে যায়। কমিরি তখন অটো ওয়াশ করছে। বালিজা কমিরিকে জানায়, সারপাঞ্চ অ্যাক্সিডেন্টে মারা গেছে। বালিজা তো মহাখুশি, তবে কমিরি বলে, মৃত্যু সবারই আসবে, কারো আগে কারো পরে, এতে আনন্দ করার কি আছে? তোমরা ওর কথা ভাবছ, আমি ওর মেয়ের কথা ভাবছি, এখন ওর মেয়েটার কি হবে? কমিরির কথা শুনে বালিজা বলছিল, আমরা খুশি হচ্ছি আর তুই এত কিছু ভাবছিস, তুই এত ভালো মানুষ। সিন চলে যায় রাতে। সিমরানকে দেখা যায় তার কাপড় চোপড় গুছিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে দিনেশ আনন্দে সাইদুল্লুর সাথে মদ খাচ্ছে। এরপরের সিন সোজা বোনাল উৎসবের দিন। জানগা থানায় ডিউটি করছিল। হঠাৎ লক্ষ্মীর কল পেয়ে জানগা দ্রুত বাড়িতে চলে আসে। লক্ষ্মী জানায় কমিরি গত রাতে বের হয়ে আর ফিরেনি, এমনকি ফোনও ঘরে রেখে গেছে। জানগা বলে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কোথায়। এরপর জানগা কমিরিকে খুঁজতে বের হয়। জানগার মনে পড়ে তাদের চাচা মারুতি বলেছিল কমিরির খারাপ সময় চলছে, ওর সামনে মহাবিপদ। জানগা একা খুঁজে না পেয়ে বালিজাকে সাথে নিয়েও খুঁজতে থাকে। অবশেষে শ্মশান ঘাটে গিয়ে একটি চিতার মধ্যে দুটি মাথার খুলি পাওয়া যায়, পাশেই কমিরির জামা কাপড় পরে আছে। আশেপাশে খবর ছড়িয়ে পড়ে কালো যত চেষ্টা করার সন্দেহে কমিরিকে খুন করা হয়েছে। এরপর পুলিশও ঘটনাস্থলে এসে সকল এভিডেন্স সংগ্রহ করে। গ্রামবাসী তখনও বলছে, কমিরি তো খুব ভালো মানুষ ছিল, কখনো কারো কোনো ক্ষতি করেনি। তবে কেন কমিরিকে মরতে হলো জানতে আমাদের এক সপ্তাহ পূর্বে নিয়ে যাওয়া হয়। এই যে মেয়েটি কাপড় নাড়ছে তার নাম কবিতা। কবিতা প্রেগনেন্ট। তারপরও কবিতা বাজার থেকে শুরু করে বাড়ির অন্যান্য সব কাজই করে, কারণ তার স্বামীকে কাজের জন্য বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। কবিতা তার স্বামীর সাথে কথা বলছিল, হঠাৎ তার লেবার পেইন শুরু হলে দ্রুত কবিতাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে নেওয়ার পরই কবিতার বেশ কিছু টেস্ট করা হয়। এরপর ডক্টর জানায় কবিতার পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। সামনে থেকে কবিতার ভাই রমেশ বলছিল, কি বলছেন আপনি? গতকাল তো বললেন সব ঠিক ছিল, আজকে কিভাবে এমনটা হলো? ডক্টর বলে, আমরা বুঝতে পারছি না, হঠাৎ প্রচণ্ড জ্বর উঠেছে, সারা শরীরে র্যাশ হয়ে গেছে, কিন্তু কী জন্য এমনটা হচ্ছে আমরা বুঝতে পারছি না। ডক্টরের কাছে কোনো সমাধান না পেয়ে রমেশরা একজন স্বামীর কাছে যায়।
এবং কবিতার কিছু ফটো দেখালে সোয়ামী বলে এর উপর তো রেণুকা অবতারের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আর এটা খুবই শক্তিশালী একটা কালো জাদু, এই মেয়ে বাঁচবে না। রমেশ জানতে চায় যে করেছে তাকে কিভাবে ধরতে পারবো। সোয়ামী বলে এই কালো জাদু শুধু অভিজ্ঞরাই করতে পারে। এর মাঝে হসপিটাল থেকে খবর আসে কবিতা মারা গেছে। এরপর স্বামী রমেশকে ডেকে বলে রেণুকা অবতারের 4টি পর্ব থাকে, প্রথম 3টি কাউকে মারতে করা হয় আর শেষটা নিজেকে বাঁচাতে। আর এই পূজা মৃতের চিতার পাশে বসে করতে হয়। চিতার আশেপাশে ভালো করে নজর রেখো, ও নিশ্চয়ই আসবে। সিন চলে যায় রাতে। কবিতার বডি এনে সৎকারের জন্য শ্মশান ঘাটে নেওয়া হয়। চিতায় আগুন দিয়ে সবাই চলে যাওয়ার পর রমেশরা মাল্লিকে কিছু টাকা দিয়ে বলে এখানে ভালো করে নজর রাখবি, চিতার কাছে কেউ আসা মাত্র আমাদেরকে খবর দিবি, আমরা পাশে আছি। অন্যদিকে কমিরি অটো চালিয়ে বাড়ি ফিরেছে। লক্ষ্মীর হাতে টাকা দিলে লক্ষ্মী জানতে চায় আজ এত কম কেন। তখনই লক্ষ্মী কমিরির হাতের রক্ত দেখে জানতে চায় তোমার হাতে রক্ত কিসে? কমির বলে ও কিছু না, পড়ে গিয়েছিলাম। এরপর রাতের খাবার শেষে কমিরি টয়লেট করার কথা বলে বেরিয়ে পড়ে। কমিরি বলছিল কি ব্যাপার, আমার স্যান্ডেল কোথায় গেল? কমিরি নিজের স্যান্ডেল না পেয়ে পাশে থেকে বালিজার স্যান্ডেল নিয়ে শ্মশানের দিকে যায়। এরপর সে দেখে মাল্লি কাজ করছে। এই জন্য কমিরি মাল্লিকে দেখে মাল্লির কাছে এগিয়ে যায়। আর তখনই রমেশ এসে কমিরিকে দেখে ফেলে। এরপরে রমেশ এসে কমিরিকে দেখা মাত্রই মাল্লিকে কমিরিকে ধরতে বলে। মাল্লিও কমিরিকে ধরে ফেলে। রমেশও দ্রুত এসে কমিরের গায়ে পেট্রোল ঢেলে দেয়। এরপর শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে কমিরি এবং রমেশের ধস্তাধস্তিতে কমিরি ধাক্কা খেয়ে চিতার আগুনের মধ্যে পড়ে যায়। এতক্ষণে রমেশের লোকেরা এসে পড়েছে। সবাই মিলে কমিরিকে লাঠি দিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এই ছিল মূলত ওই রাতের ঘটনা। সিন চলে আসে প্রেজেন্টে। এসআই সবাইকে থানায় ডেকে বলে দেখো, কার ভুল ছিল না ছিল তা দেখে আর কি হবে, মরে তো গেছে, আর তোমাদেরও তো গ্রামে বাস করতে হবে। এসআই লক্ষ্মীর হাতে 50,000 টাকা দিয়ে বলে এটা রাখো, তোমাদের কাজে আসবে, আর এই বিষয়ে কোনো কথা হবে না। লক্ষ্মীও বাধ্য হয়ে টাকাটা নিয়ে বেরিয়ে যায়। তবে জাঙ্গা তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বালিজা জোর করে জাঙ্গাকে বের করে নিয়ে যায়। কিন্তু জাঙ্গা শান্ত বসে থাকার লোক না। জাঙ্গা সারাদিন রমেশকে ফলো করে এবং রাতে রমেশের পথ আটকে দেয়। রমেশ জানতে চায় কি আরও টাকা দরকার, কিন্তু জাঙ্গা রমেশকে মারধর করে এটা জানতে চায় তোরা টাকা কেন দিলি, আমার ভাইয়ের সাথে তোদের কি শত্রুতা ছিল? রমেশ বলে কেউ আমাদের বোনকে কালো জাদু করে মারবে আর আমরা তাকে ছেড়ে দিব? আমরা হাতে নাতে ধরে ওকে মেরেছি। কিন্তু জানগার কথা, তোমরা আমার ভাইকে কালো জাদু করতে দেখেছ? রমেশ বলে না, আমাদের সন্দেহ হয়েছিল তাই মেরেছি। শোনা মাত্রই জানগা আর উত্তেজিত হয়ে বলে তার মানে শুধু সন্দেহের জন্য তোরা আমার ভাইকে মেরেছিস? রমেশ বলে সন্দেহ ছিল বলে একজনকে মেরেছি, নয়তো তোদের পুরো পরিবারকে জ্বালিয়ে দিতাম। সব কিছু শোনার পর জানগা মানতেই পারছে না তার ভাইকে সন্দেহ করে হত্যা করা হচ্ছে, তার ভাইয়ের সাথে অবিচার করা হয়েছে। এজন্য জানগা কালো জাদুর চর্চা সন্দেহ করে কতজন মানুষকে খুন করা হচ্ছে সব তথ্য সংগ্রহ করে এবং রমেশদের বিরুদ্ধে কোর্টে কেস করে। কিন্তু কোনো উকিল কেসটি লড়তে চাচ্ছিল না। এজন্য শোনার দিন জানগা জজকে অনুরোধ করে নিজেই নিজের কেসটি লড়বে। অবশ্য জজের থেকে অনুমতি পেয়ে জানগা সকল তথ্য তুলে ধরে। জানগা সারা দেশের ওই সকল কেসের তথ্য দেখায় যাদের কালো জাদুর চর্চার সন্দেহে খুন করা হয়েছে। এরপর নিজের ভাইয়ের কথা বলে যে ঠিক এমনিভাবে সন্দেহ করেই রমেশ আমার ভাইকে খুন করেছে, আর তারা আমার কাছে এটা স্বীকারও করেছে। কিন্তু রমেশরা সোজা অস্বীকার করে দেয়। এজন্য দুপক্ষের মধ্যে হট্টগোল বেঁধে যায়। জজ এক সময় তাদেরকে থামিয়ে বলে এই কেসটি আজ সমাধান হবে না, তোমরা সামনের মাসের 15 তারিখে আসবে। সিন চলে যায় 15 তারিখে। প্রথমে রমেশের উকিল বলে কমিরি রমেশদের বোনের চিতায় পুড়ে মরেছে, এটা সঠিক, কিন্তু রমেশরাই যে তাকে মেরেছে তার কি কোনো উইটনেস আছে? কোর্ট উইটনেসের কথা জানতে চাইলে জাঙ্গা বলে একজন আছে, মাল্লি, কিন্তু ঘটনার পরদিন থেকে সেও নিখোঁজ। হয়তো ওরা টাকা খাইয়ে ওকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। আমার কাছে কোনো উইটনেস নেই, তবে আমার কাছে প্রুফ আছে। এরপর জানগা কোর্টকে থানায় টাকা দেওয়ার সেই ভিডিওটি দেখায়। ভিডিওটি দেখার পর জাজ রমেশকে বলে প্রথমে নিজেরা সেটেল করে এখন কোর্টে এসেছ, এবং জাঙ্গাদেরকেও বলে তোমরা প্রথমে টাকা নিলে আবার তাদের বিরুদ্ধে মামলাও করলে। কোর্ট সঠিক তদন্তের জন্য একটি কমিটি করে দেয় আর বলে দেয় কমিটির রিপোর্ট অনুযায়ী 21 তারিখে রায় দেওয়া হবে। এর মধ্যে জানগার কাছে একটি কল আসে। জানগা দ্রুত বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে জানগা প্রথমে লক্ষ্মীর সাথে কথা বলে, এরপর হসপিটালে, একটি স্কুলে এবং তাদের চাচা মারুতির কাছেও যায়। সব জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করতে থাকে। অবশেষে আসে রায় ঘোষণার দিন। 45 দিন পার হয়ে গেছে। জজ বলে কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী এটাই প্রমাণ হয়েছে রমেশ ও তার ভাই কমিটির উপর আক্রমণ করে তাকে আগুনে পুড়িয়ে খুন করেছে। জজ তার রায় দিতে যাচ্ছিল, তখনই জানগা বলে ওঠে আমি এই কেস তুলে নিতে চাই। জানগা বলে আমার ওদের উপর রাগ নেই, আমার ভাই তো চলে গেছে, আজ তারা জেলে গেলে তাদের পরিবারও রাস্তায় এসে দাঁড়াবে, তাই আমি শুধু এটাই চাই
এই দেশে আমার ভাইয়ের মতো কাউকে যেন আর সন্দেহ করে হত্যা করা না হয়। জানগার কথা মতো কেসটি ক্লোজ হয়ে যায়। তবে বাড়িতে ফিরে লক্ষ্মী আর বালিজা এটা মানতেই পারছে না যে কমিরের খুনিদেরকে জানগা ছেড়ে দিল। জানগার কাছে জানতে চায় জানগা এমন কেন করলো, ওদের শাস্তি হচ্ছিল, ঠিক তখনই কেন ও মানবতা দেখালো। তখনই জানগা বলে ওঠে, ভাইয়া সব করেছিল। আর এখান থেকে পুরো ঘটনার মোড় ঘুরে যায়। তবে জানগা সব কিভাবে জানলো, জানতে আমাদের পাস্টে ফিরে যেতে হবে। জানগা সেদিন লক্ষ্মীর কাছে জানতে চাচ্ছিল, মৃত্যুর আগের দিন ও তোমাকে কিছু বলেছিল? ওই রাতে তোমাদের কি হয়েছিল ভালো করে মনে করে বলো। তখন লক্ষ্মী সব বলতে শুরু করে। লক্ষ্মী হাতের রক্তের কথা বললে জানগা অটোতে গিয়ে চেক করে দেখে অটোতে এখনও রক্ত লেগে আছে। জানগা সেই রক্ত ল্যাবে নিয়ে টেস্ট করায়। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে ওই ব্লাড টেস্ট করে জানা যায় ওই ব্লাড বাচ্চা গরুর। এরপর জানগা একজন স্বামীর সাথে দেখা করে এবং কবিতার ফটো দেখে জানতে চায় এই কালো জাদুর প্রক্রিয়াটি কিভাবে করে। স্বামী বলে, যার উপর করা হয় তার মাথার চুল, পরিহিত কাপড় এবং পায়ের তলার মাটি নিয়ে একটি পুতুল সাজানো হয়। এরপর মৃত কোনো প্রাণী এবং নবজাতকের নারের সাথে ওই পুতুলকে মাটি চাপা দেওয়া হয়। একটি বাচ্চা গরুকে বলি দেওয়ার মাধ্যমেই এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয়। রেণুকা অবতার অনেক ভয়ানক, যে কোনো সময় বিপরীত কিছু ঘটতে পারে। তাই শেষ পর্বটি অবশ্যই যার উপর করা হয় তার চিতার পাশে বসে সম্পন্ন করতে হয়। পরবর্তী পূজা করতে তাকে অবশ্যই উলঙ্গ হয়ে যেতে হবে, এমনকি নিজের পায়ের জুতাও সে নিয়ে যেতে পারবে না। জানগা জানতে চায় এই কালো জাদুর কোনো নিয়ম আছে? স্বামী বলে, অনেক নিয়ম আছে। প্রতি বৃহস্পতিবার 108 বালতি পানি দিয়ে গোসল করতে হয়। সামনের দরজায় লেবু ঝুলিয়ে রাখতে হয়, তবে রং বদলাতে তা পরিবর্তন করতে হয়। এমনকি ওই প্রক্রিয়া চলাকালীন সে সঙ্গম করতে পারবে না। আর এই সব তথ্যই কমিরির সাথে মিলে যাচ্ছিল। তারপরও জাঙ্গা আবারও হসপিটালে খবর নেয়। এরপর জাঙ্গা সেই জায়গারও সন্ধান পায় যেখানে কমিরি কালো জাদু করত। এখান থেকে সিন ঘটনার রাতে এক্স্যাক্টলি যা ঘটেছিল। রাত তখন 11:43। কমিরি টয়লেট যাওয়ার নাম করে ইচ্ছাপূর্বক বালিজার স্যান্ডেল পরে বস্তা ভর্তি পূজার সরঞ্জাম নিয়ে শ্মশান ঘাটে গিয়েছিল এবং সেখানে গিয়ে মাল্লিকে দেখে কমিরি মাল্লিকে বলে, আমার একটা হেল্প কর, আধা ঘন্টা খেয়াল রাখ এখানে কেউ আসে কিনা, আর তুই যা দেখবি সব ভুলে যাবি, বিনিময়ে আমি তোকে অনেক টাকা দিব। মাল্লিও রাজি হয়ে যায়। এরপর মাল্লিকে দাঁড় করিয়ে রেখে কমিরির লাল কাপড় টানিয়ে ভিতরে গিয়ে কালো জাদুর প্রক্রিয়া শুরু করে। আর তখনই কাপড় পরে যাওয়ায় মাল্লি দেখে ফেলে কমিরি উলঙ্গ হয়ে কালো জাদু করছে। মাল্লি অনেক ভয় পেয়ে যাচ্ছিল, এজন্য মাল্লি ফোন বের করে সাথে সাথে ভিডিও করতে শুরু করে। তবে কমিরি দেখা মাত্রই মাল্লি শ্মশান ঘাটের ঘরের ভিতর চলে যায় এবং দ্রুত রমেশকে মেসেজ করে। এদিকে রমেশরা তখন মদের নেশায় থাকায় তারা ফোন দেখতে পাচ্ছে না। এর মধ্যে কমিরির কাজ শেষ। কমিরির সব প্রমাণ মিটিয়ে মাল্লিকে ডাকা মাত্রই আতঙ্কে মাল্লি ফোনটি ফেলে বেরিয়ে আসে। এর মধ্যে মাল্লির মেসেজ দেখা মাত্র রমেশ এসে পড়েছে। এরপর কী ঘটেছিল তা তো আমরা আগেও দেখেছি। জানগার থেকে সব শুনে বালিজা বলে ওঠে, ও আর রমেশরা এসব বলছে, কিন্তু আমি কমিরিকে জানি, ও কখনোই এমনটা করতে যাবে না। তখন জানগা একটি মোবাইল ফোন বের করে এবং বলে, শ্মশানে যেদিন দেখলাম আমার ভাইয়ের মৃত্যুতে কারোর কিছু আসে যায় না, তখন আমি তদন্ত করতে শুরু করি। ভাইয়ের মৃত্যুর রহস্য খুঁজতে আমি শ্মশানে তল্লাশি করি, আর তখনই ঘরের মধ্যে মাল্লির এই ফোনটি পাই। ফোনটি তখন নষ্ট ছিল, তা আমি রিপেয়ার করতে দিয়েছিলাম। কোর্টে যেদিন দ্বিতীয় শুনানি চলছিল ওই দিনে আমি খবর পাই ফোনটি অন হয়েছে। এরপর আমি ফোনের মধ্যে একটি ভিডিও পাই। জানগা বালিজাকে ওই ভিডিওটি দেখায়। তবে লক্ষ্মী দেখার আগেই বালিজা রাগ করে ফোনটি ভেঙে ফেলে এবং বলতে থাকে, ও এসব কোথায় শিখলো আর ওই মেয়ের সাথে কি সম্পর্ক। এরপর জাঙ্গা ওই প্রশ্নের উত্তর দিতে থাকে। জাঙ্গা বলে, ছোটবেলা থেকে আমাদের সাথে ছিল না, ও আমাদের চাচা মারুতির কাছে বড় হয়েছে। সিন চলে যায় 15 বছর পূর্বে। মধ্যরাত। কমিরি এবং মারুতিকে দেখা যায় একটি ছোট বাচ্চা মেয়ের উপর থেকে অশুভ শক্তি দূর করছে। তারা মধ্যরাতে নদীর ঘাটে গিয়ে কিছু একটা করে। কমিরি তখন গ্রামের স্কুলে পড়ত এবং একই ক্লাসের একটি মেয়েকে খুবই পছন্দ করত। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হয়। দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। এরপর একদিন কমিরি মেয়েটিকে প্রপোজ করতে যাবে, তখনই মেয়েটির পরিবারের লোকেরা দেখে ফেলে ওই মেয়েটি আর কেউ না, ওই মেয়েই ছিল কবিতা। মেয়েটি সেদিন নিজেকে বাঁচাতে কমিরির উপর সব দোষ চাপিয়ে দিয়েছিল, আর এজন্য কমিরিকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার পর কমিরি দেখতে পায় কবিতা অন্য একটি ছেলের সাথে বন্ধুত্ব করেছে। এই জন্য সে বাড়ি না ফিরে গাছের তলায় বসেছিল। তখন মারুতি এসে কমিরিকে তার কালো জাদু শিখাতে চায়। কমিরি বলে, ঠিক আছে, আপনি যা শিখাবেন আমি শিখব, তবে আমি পরিশ্রম করে জীবনযাপন করব। এরপরই কমিরি মারুতির থেকে কালো জাদু শিখেছিল। আপনাদের মনে আছে জানগা যেদিন শহরে গেল ওই দিন কমিরির অটোতে 2 জন যাত্রী উঠেছিল। তারা ছিল কবিতা এবং কবিতার স্বামী।
কুমিরি সেদিন কবিতাকে স্বামীর সাথে হাসি খুশি দেখে মনে মনে জ্বলছিল। এরপর থেকে কুমিরি কবিতাকে ফলো করতে শুরু করে। কুমিরি যতবারই কবিতাকে ওর স্বামীর সাথে দেখত ততবারই তার পাস্টের কথা মনে পড়ে যেত, কারণ আজ কবিতার জন্য তার এই অবস্থা। এই ছিল মূলত কুমিরির সাথে কবিতার লিঙ্ক। কবিতার কথা শুনে লক্ষ্মী বিশ্বাসই করতে চাচ্ছে না সে ছাড়াও তার স্বামীর হৃদয়ে দ্বিতীয় নারী ছিল। বালিজা বোঝায়, কেঁদো না লক্ষ্মী, কে জানতো এরকম ছিল, এভাবে কারোর জীবন নিতে পারে। জাঙ্গা বলে, ভাইয়া শুধু একজনের জীবন নেয়নি, ও কালো জাদু করে সারপাঞ্চকে মেরেছে, এমনকি ট্যাঙ্কারে যে লোকটা ছিল তোমাদের চালাতন করতো তাকেও মেরেছে। আমি কেস করার আগে সব জানতাম না, মাল্লির ফোনে এসব দেখার পরই আমি জানতে পেরেছি। এজন্য আমি চুপচাপ চলে এসেছি। ও হয়তো ভেবেছ যা করেছে সব সঠিক, কিন্তু ও সব ভুল করেছে। লক্ষ্মী বলে, এতেও কি পেল, মানুষকে মেরে তো নিজেকে মরতে হলো। বালিজা বোঝায়, মনে করে নাও ও ওর কৃতকাজের সাজা পেয়েছে। তখনই জানগা বলে ওঠে, ও এখনও সাজা পায়নি, কারণ কুমিরি এখনও জীবিত। জানগা বলে, সেদিন কুমিরি চিতার আগুনে পড়েনি, পড়েছিল মাল্লি, কিন্তু রমেশরা মাল্লিকে কুমিরি ভেবে মেরে ফেলেছে। আমি তদন্ত করতে গিয়ে চিতার মধ্যে দাঁত পেয়ে ওই দাঁতের ডিএনএ টেস্ট করাই, যেটা কুমিরির সাথে ম্যাচ করেনি, করেছিল মাল্লির ছেলের সাথে। সব শুনে লক্ষ্মী শুধু বলে, তার মানে আমার স্বামী জীবিত? জানগা বলে, এজন্য খুশি হও না, কাঁদো, ভাবো ও মারা গেছে। ওর যত শক্তি থাক না কেন, এবার ওর মরতে হবে, আইন সবার জন্যই সমান। এই বলে জানগা সাইকেল নিয়ে বেরিয়ে যায়। সিন চলে যায় এর কয়েক মাস পর। কেরালার একটি জায়গায় কুমিরিকে দেখা যায়। কুমিরি এখানে ভিন্ন বেশে একটি খাবারের দোকান চালাচ্ছে। কুমিরি যে কীভাবে বেঁচে আছে সেটা নয় বোঝা গেল, কিন্তু সব থেকে বড় ছটকাটা তখনই লাগে যখন কুমিরির সাথে কবিতাকে দেখা যায়। এটা কিভাবে সম্ভব, কবিতা কিভাবে এখনও জীবিত? তবে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব। মূলত মাওরি পলিমেরার প্রথম পর্ব এ পর্যন্তই দেখানো হচ্ছিল। এবার আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। কি ভাবছেন? প্রথম পর্ব তো ইন্ট্রোডাকশন ছিল মাত্র, এখন থেকে প্রতি মুহূর্তে ঝটকা খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। দ্বিতীয় পর্বের প্রথমেই আমাদের লক্ষ্মীকে দেখানো হয়। লক্ষ্মী ছেলেকে নিয়ে পাহাড়ের চূড়ায় তাদের যে ঘরটি ছিল সেখানে গিয়েছে। মূলত কুমিরি থাকতে আজকের দিনে কুমিরি লক্ষ্মীকে এখানে নিয়ে আসতো। এখন তো কুমিরি নেই, তাই লক্ষ্মী ছেলেকে নিয়ে একাই এসেছে। লক্ষ্মী ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে দেখে বালিজা এসে বসে আছে। লক্ষ্মী খেয়াল করে বালিজার গলায় একটি মালা। লক্ষ্মী জানতে চায় মালা পড়েছে কেন। বালিজা বলে, আমি মদ খাওয়া ছাড়ি না দেখে রামুল আমাকে ছেড়ে চলে গেছে, তাই নিজেকে শুধরাতে মালা পড়েছি। মূলত এই মালা যতদিন গলায় থাকবে ততদিন সে কোনো খারাপ কাজ করতে পারবে না। লক্ষ্মী জানতে চায়, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? বালিজা বলে, রামুলা কল করেছিল, চিকিৎসার জন্য টাকা চাচ্ছে। এদিকে আমি ঋণে জর্জরিত, এখন আমি টাকা কোত্থেকে জোগাড় করি? বালিজার কথা শুনে লক্ষ্মী বালিজাকে তার স্বর্ণের কানের দুলটি দিয়ে বলে, এটা বিক্রি করে টাকা পাঠিয়ে দাও। যদিও বালিজা নিতে চাচ্ছিল না, কিন্তু লক্ষ্মী বলে, আমাকে বোন ডেকেছ না, ভাইয়ের বিপদে সাহায্য করতে দাও। লক্ষ্মী রামুলাকে কল করে বলে দেয়, তুমি চিন্তা করো না, তুমি শুধু সব সমস্যা মিটিয়ে চলে এসো। লক্ষ্মীর কথা মতো বালিজা ওই দুল বিক্রি করে রামুলাকে টাকা পাঠিয়ে দেয়। এদিকে থানায় নতুন এসআই যোগদান করেছে, যার নাম রবীন্দ্র নায়েক। আমরা তাকে নায়কই বলবো। নায়ক যোগদান করতেই রমেশকে দেখা যায় নায়কের শুভেচ্ছা জানাতে এসেছে। রমেশ চলে যেতেই নায়ক থানার সব রেজিস্টার চেক করে দেখে জানগা অনেকদিন যাবৎ অনুপস্থিত। তার নায়ক জানতে চায়, এই হিরো কোথায়? বেরাইয়া নামে এক কনস্টেবল বলে, স্যার, কোর্টে শেষ শুনানির পর থেকে ও নিখোঁজ। ও একজন সৎ এবং সিনসিয়ার পুলিশ ছিল। আগের এসআই থাকাকালীন লক্ষ্মী রোজ থানায় আসতো, কিন্তু এসআই কোনো পদক্ষেপই নেয়নি। ভেরাইয়ের কথা শুনে নায়ক জাঙ্গা এবং কুমিরির কেস ফাইল স্টাডি করতে শুরু করে। এর মাঝে এক দম্পতি তাদের মেয়ের মিসিং কমপ্লেন নিয়ে আসে। ভেরাইয়ের কমপ্লেন লেখা হতেই নায়ক এসে জানগার ফাইলটি দিয়ে বলে, চলো তোমার হিরোকে খুঁজে বের করি। নায়ক জানগার কেসের ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমে তারা লক্ষ্মীর কাছে যায়। তারা গিয়ে দেখে সাম্বায়া নামে এক অটো চালক লক্ষ্মীর সাথে দেখা করতে এসেছে। সাম্বায়াকে বিদায় করে নায়ক বাড়ির আশেপাশে দেখছিল। তখন ঘরের সামনে লেবু ঝোলানো দেখে নায়ক জানতে চায়, এটা কি? লক্ষ্মী বলে, এটা অশুভ শক্তি দূর করতে চাচা দিয়েছে, চাচা পাশের গ্রামে থাকে। নায়ক লক্ষ্মীকে বলে, জানগা যে টাকা খেয়ে কেসটি তুলেছিল তার শেয়ার তুমি পেয়েছ? লক্ষ্মী বলে, ছিচি স্যার, জাঙ্গা এমন লোক ছিল না, কেস তুলে নেওয়ার দিন থেকে ও তো আজ অবধি বাড়িতে আসেনি। নায়ক বলে, আমি বুঝতেই পারছি না, তোমরা তোমার স্বামীর খুনির থেকে টাকা নিয়েছ, এরপর কেস করেছ, আবার কেস যখন জিতে যাচ্ছিলে হঠাৎ করে কেস তুলেও নিলে, কেন করেছ? এর মধ্যে পুলিশ দেখে বালিজা এগিয়ে এসে জানতে চায় পুলিশ কেন এসেছে। কথার মাঝে বালিজার ফোন এলে নায়ক বালিজার ফোনটি নিয়ে নেয়। ফোনের মধ্যে দেখতে দেখতে বলে, জানগার মিসিং কেসে তোমরা দুজন প্রাইম সাসপেক্ট, আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না। এর মধ্যে নায়কের কাছে একটি কল আসা মাত্রই নায়ক সেখান থেকে পুরাতন মন্দিরে যায় এবং সেখানে গিয়ে দেখে দীনেশের মানে বর্তমান সারপাঞ্চের লাশ পড়ে আছে। তবে তার কিভাবে মৃত্যু হয়েছে, কে মেরেছে, তার রহস্য